আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আবুজার গিফারি, পার্টন করছি পিডিয়াট্রিক্সে, বর্তমানে ট্রেনিংয়ে আছি। আমাদের মধ্যে যারা পিডিয়াট্রিক্সে পোস্ট গ্রাজুয়েশন করতে ইচ্ছুক তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস হচ্ছে এন্টেরিক ফিভার। এই এন্টেরিক ফিভার পরীক্ষাতে হরদম এসেছে, আসছে, আসবে। তাহলে আমরা এই এন্টেরিক ফিভার সম্পর্কে একটু জেনে নিব আজকে। তো এন্টেরিক ফিভার যদি আমি বলি যে অর্গানিজমটা কোন অর্গানিজম দিয়ে হয়, তাহলে আমরা বলবো যে স্যালমোনেলা টাইফি এবং স্যালমোনেলা প্যারাটাইফি দিয়ে হয় এবং এটি ফিকো ওরাল রুটে যায়। তাহলে প্যাথোজেনেসিসটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব যে ফিকো ওরাল রুটে প্রথমে ইনজেকশন হয়, পরবর্তীতে ইন্টেস্টাইনে যাওয়ার পরে সেটা লিম্ফ নোডে যায়, অর্থাৎ মেজেন্টেরিক লিম্ফ নোডে যায় এবং সেখানে সে মাল্টিপ্লিকেশন করে, ফাইনালি সে ব্লাডে পৌঁছায়, যাকে আমরা বলবো প্রাইমারি ব্যাকটেরিয়ামিয়া। তো ব্লাডে যাওয়ার পর প্রাইমারি ব্যাকটেরিয়ামিয়া কিন্তু অ্যাসিমটোমেটিক, মনে রাখতে হবে, এবং পরবর্তীতে সে বিভিন্ন ধরনের রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে যায় এবং সেখানে চুপচাপ বসে থাকে, সংখ্যা বৃদ্ধি করতে থাকে, মাল্টিপ্লিকেশন হয়, এবং দ্বিতীয়বার সে যখন ব্লাডে আছে তখন তাকে আমরা বলবো সেকেন্ডারি ব্যাকটেরিয়ামিয়া, এবং এই সময়ে সিমটম প্রকাশ পায়। তাহলে কখন সিমটম প্রকাশ পায়? সেকেন্ডারি ব্যাকটেরিয়ামিয়াতে সিমটম প্রকাশ পায়। ওকে, আচ্ছা, যদি এখন আমরা ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আসি তাহলে আমরা দেখব যে এন্টেরিক ফিভার, যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যে কমন যে প্রলং ফিভারের, অর্থাৎ 7 দিনের বেশি, 10 দিনের বেশি যে সকল জ্বরের কারণগুলো আছে তার ভিতরে খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে একটা এন্টেরিক ফিভার। তাহলে আমরা যে ফার্স্ট উইকে আমরা কি পাবো? অবশ্যই আমরা তার টক্সিক একটা অ্যাপিয়ারেন্সের সাথে ফিভার পাবো, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, ঠিক আছে, কনস্টিপেশনও থাকতে পারে, কিন্তু আবার একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে কোটেড টাং থাকবে তার। ওকে, কোটেড টাং থাকতে পারে। তাহলে আমরা এই সময় একটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া পাইতে পারি আমরা। রিলেটিভ ব্রেডিকার্ডিয়া কী জিনিস? হোয়াট ইজ রিলেটিভ ব্রেডিকার্ডিয়া? রিলেটিভ ব্রেডিকার্ডিয়া হচ্ছে যে কোনো ফিভারে আমরা জানি যে আমাদের হার্ট রেটটা বাড়ার কথা, ট্যাকিকার্ডিয়া হওয়ার কথা, কিন্তু এই জায়গায় ট্যাকিকার্ডিয়া না হয়ে নর্মাল থাকবে। তাহলে রিলেটিভ কখন বলি? যখন আমরা একজনের সাপেক্ষ চিন্তা করি। তাহলে দেখেন, জ্বরের সাপেক্ষে ট্যাকিকার্ডিয়া হওয়া দরকার ছিল কিন্তু হচ্ছে না, এই জন্য আমরা বলতেছি এটা রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। ফিভারের সুন্দর একটা মানে প্যাটার্নটা আমরা একটু মনে রাখতে পারি, স্টেপ ল্যাডার প্যাটার্ন, মানে ইনিশিয়ালি লো গ্রেড দেন বিকেম হাই গ্রেড। এরপরে সেকেন্ড উইকে যখন সে যাবে তখন তার আরও কিছু ফিচার্স আসবে, যেমন তার রোজ স্পট, ট্রাঙ্কাল র্যাশ আসতে পারে। রোজ স্পট কী জিনিস? দেখেন, সেকেন্ড উইকে তার সাধারণত 7 থেকে 10ম দিনে হবে এবং তার লোয়ার চেস্ট এবং আপার অ্যাবডোমেনে 15 থেকে 20টা কর্পস আকারে, অর্থাৎ জায়গায় জায়গায় 15টা 20টা এরকম করে যে র্যাশ থাকতে পারে তাকে আমরা বলছি রোজ স্পট বলতেছি আমরা। স্প্লিনোমেগালি থাকতে পারে, এছাড়াও লিম্ফ্যাডেনোপ্যাথি থাকতে পারে, সাথেই অনেক সময় ফিচার অফ মেনিনজিজম থাকতে পারে, ফিচার অফ মেনিনজিজমও কিন্তু তার থাকতে পারে সেকেন্ড উইকে। অ্যান্ড লাস্ট অন থার্ড উইকে বলা হচ্ছে উইক অফ কমপ্লিকেশন। তাহলে যদি কোনো পেশেন্ট আনট্রিটেড থাকে তাহলে কিন্তু তার কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তাহলে এন্টেরিক ফিভারের যে কমপ্লিকেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা কমপ্লিকেশনগুলো এইভাবে বলতে পারি যে ইন্টেস্টিনাল এবং এক্সট্রা ইন্টেস্টিনাল। তাহলে ইন্টেস্টাইনে কী হতে পারে? ইন্টেস্টাইনাল হিমোরেজ হতে পারে, আমরা খুব কমনলি জানি যে আইলেল পারফোরেশন, তাই না? তাহলে ইন্টেস্টাইনাল পারফোরেশন হতে পারে, তারপরে পেরিটোনাইটিস হতে পারে, প্যারালাইটিক আইলিয়াস হতে পারে, হেপাটাইটিস হতে পারে, কোলেসিস্টাইটিস, এগুলা হচ্ছে ইন্টেস্টাইনাল কমপ্লিকেশন। আর এক্সট্রা ইন্টেস্টাইনাল মনে রাখবো একদম ফ্রম হেড টু টো সব জায়গায় ইনফেকশন হতে পারে। যেমন ধরেন প্রথমেই সিএনএস যদি বলি, এন্টেরিক এনকেফালোপ্যাথি হতে পারে, সাবডুরাল এম্পাইমা হতে পারে, সেরেব্রাল অ্যাবসেস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, ভেন্ট্রিকুলাইটিস হতে পারে। ওকে, এরপর যদি আপনি সিভিএসে আসেন তাহলে আসবে যে এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, আর্টারাইটিস, ঠিক আছে, এগুলো হতে পারে। রেসপিরেটরি সিস্টেমে আসেন, নিউমোনিয়া হতে পারে, প্লিউরেসি হতে পারে, এখান থেকে প্লুরাল ইফিউশনও হতে পারে, ব্রঙ্কোপালমোনারি ফিস্টুলাও কিন্তু হতে পারে। এরপর আপনি জেনিটো ইউরিনারি সিস্টেমে আসেন, সেখানে হতে পারে ইউটিআই, খুবই কমনলি হতে পারে ইউটিআই। এরপরে হতে পারে পেলভিক ইনফেকশন, রিনাল অ্যাবসেস, হ্যাঁ, তারপরে হতে পারে এপিডিডাইমেটিস, প্রোস্ট্যাটাইটিস, এগুলো কিন্তু হতে পারে। বোনসে আসেন, জয়েন্টসে আসেন, তাহলে কী হতে পারে? অস্টিওমাইলাইটিস হতে পারে, সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, সফট টিস্যু ইনফেকশন যেমন সোয়াস অ্যাবসেস হতে পারে, গ্লুটিয়াল অ্যাবসেস হতে পারে, তাই না? এছাড়াও ডিআইসিও কিন্তু হতে পারে, ঠিক আছে। তাহলে দেখেন সারা শরীরে সকল জায়গায় কিন্তু তার ইনফেকশন হওয়ার চান্স আছে কমপ্লিকেশন হিসাবে। এখন আমরা যদি এটার ইনভেস্টিগেশন করতে চাই তাহলে কি পাবো এই ইনভেস্টিগেশনে? দেখেন, সিবিসিতে হিমোগ্লোবিন ইউজুয়ালি নর্মালও থাকতে পারে, আবার
ডিজিজ, অ্যানোরেক্সিয়া এই সকল কারণে কমও থাকতে পারে। নন স্পেসিফিক এটা। ডাব্লিউবিসিতে খুব ভালো করে মনে রাখবো আমরা, ডাব্লিউবিসিতে খেয়াল করি যে এখানে আমরা বলবো যে লিউকোপেনিয়া উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস, মানে এখানে লিউকোপেনিয়া অর্থাৎ ডাব্লিউবিসির কাউন্ট সাধারণত কম, লিউকোসাইটোসিসও কিন্তু হতে পারে, তো ডাব্লিউবিসির কাউন্ট কম থাকার কারণে লিম্ফোসাইটের কাউন্ট আবার কমে না, যার কারণে আমরা বলবো যে রিলেটিভ লিম্ফোসাইটোসিস। ওকে, এবং লাস্ট ওয়ান হচ্ছে ইউসিনোপেনিয়াও হতে পারে অবশ্য। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে প্লেটলেট। প্লেটলেট কি হতে পারে? প্লেটলেটের কাউন্ট আমরা বলবো যে প্লেটলেট হচ্ছে নর্মাল থাকবে, অথবা প্লেটলেট কমতে পারে। কখন কমবে? যদি পেশেন্টের ডিআইসি ডেভেলপ করে তখন কিন্তু প্লেটলেট কমতে পারে, কিন্তু প্লেটলেটের কাউন্ট কখনোই বাড়বে না, এটা একটু ভালো করে আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে সিবিসিতে গেল। এবার আমরা আসি ভিডাল টেস্ট। ভিডাল টেস্টে কি হতে পারে? যদিও এখন বলা হচ্ছে ভিডাল টেস্টটা হচ্ছে একটা নন স্পেসিফিক টেস্ট, তবুও আমরা করি। তো ভিডাল টেস্টের ক্ষেত্রে যে ও অ্যান্টিজেন এবং এইচ অ্যান্টিজেনটা যদি আমরা দেখি, তাহলে টিও টিএইচ বলি আমরা, তাই না? টিও টিএইচ মনে রাখবেন, টিও হচ্ছে সোমাটিক অ্যান্টিজেন, টিএইচ হচ্ছে ফ্লাজেলার অ্যান্টিজেন। তো টিও এটা যদি সিগনিফিক্যান্ট হয়, বেড়ে যায়, সিগনিফিক্যান্ট হলে মনে রাখবেন সবসময় এটা হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশন। আর টিএইচ যদি বেড়ে যায় তাহলে আমরা সবসময় মনে রাখবো এটা হচ্ছে, এটা যদি বেড়ে যায় তাহলে আমরা সবসময় মনে রাখবো এটা প্রিভিয়াস ইনফেকশন, প্রিভিয়াস ইনফেকশন। তাহলে দেখেন, যদি একটা পার্সনের টিও বেড়ে গেল, টিএইচ নর্মালও থাকতে পারে অথবা বেড়েও যাইতে পারে, তাহলে আমরা বুঝবো তার অ্যাক্টিভ ইনফেকশন আছে। যদি টিএইচ নর্মাল থাকে তাহলে বুঝবো তার নতুন ইনফেকশন, আর যদি টিএইচ বেশি থাকে তাহলে বুঝবো তার পূর্বে একবার হয়েছিল, এবারও আবার নতুন করে হয়েছে। এখন আসেন, যদি কখনো এমন হয় যে টিও নর্মাল বা টিএইচ বেশি, তাহলে বুঝবেন যে তার অ্যাক্টিভ ইনফেকশন নাই, কিন্তু তার পূর্বে একবার প্রিভিয়াস ইনফেকশন হয়েছিল, এইটা সে ভুলতে পারে না আমার শরীর, যার কারণে টিএইচটা বেড়ে গেছে। দিস ইজ কল্ড অ্যানামনেস্টিক রিয়াকশন। এটা আমাদের এমআর খান স্যারের বই দেওয়া আছে। দিস ইজ কল্ড অ্যানামনেস্টিক রিয়াকশন। এটা একটু ইন্টারপ্রিটেশনটা জানলে ভালো আর কি। তো আর এবারে সেই ব্লাড কালচার, এই ব্লাড কালচারটা কিন্তু এর ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এবং ব্লাড কালচার আমরা কিন্তু 40 to 60% ক্ষেত্রে পজিটিভ পাবো আমরা। ঠিক আছে, তাহলে ব্লাড কালচার, তাহলে ইনভেস্টিগেশন মোটামুটি এগুলো আমরা করি সাধারণত। তো এখান থেকে ট্রিটমেন্ট সাধারণত আমাদের পরীক্ষাতে আসে না। তো দেখি আমরা এই যতটুকু পড়লাম এখান থেকে আমাদের কোশ্চেন এসেছে, এবার আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো একটা পার্সন, একটা 6 years old বয়, তার একটা সিনারিও দেওয়া হচ্ছে এবং ফাইনালি তাকে বলা হচ্ছে সে এন্টেরিক ফিভার তার ডায়াগনোসিস হয়েছে। এখন নিচের যে 5টা অপশনের মধ্যে কোনটা ম্যাচ করছে না, নট ম্যাচ, ওকে, কোনটা তার সাথে যাচ্ছে না দেখি আমরা। তাহলে এন্টেরিক ফিভারের টক্সিক লুক হতে পারে, সো এটা আমাদের অ্যান্সার হবে না। এন্টেরিক ফিভারে আমরা আগেই বলছি রিলেটিভ ব্রেডিকার্ডিয়া থাকতে পারে, অর্থাৎ রিলেটিভ ব্রেডিকার্ডিয়া কি, তার ট্যাকিকার্ডিয়া হওয়ার কথা ছিল ফিভার অনুযায়ী, বাট হচ্ছে না, সেজন্য আমরা বলছি ব্রেডিকার্ডিয়া, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। সো এটাও কিন্তু আমার এন্টেরিক ফিভারের মধ্যে আছে। কোটের টাংও আছে। দেখেন লিম্ফোসাইটোসিস, আমরা বলেছি রিলেটিভ লিম্ফোসাইটোসিস হতে পারে, এটাও কিন্তু আছে, তাহলে এটাও আমার অ্যান্সার দেওয়া যাচ্ছে না। তাহলে দেখেন, আমি এটা বলেছিলাম থ্রম্বোসাইটোসিস, মনে আছে? তাহলে আমরা বললাম প্লেটলেট কি হতে পারে, দেখেন প্লেটলেট নর্মাল হতে পারে অথবা কমে যাইতে পারে, কিন্তু প্লেটলেট কখনো বাড়বে না, তাহলে এটা ম্যাচ করতেছে না, তাহলে এটাই আমাদের হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা আমাদের কি সঠিক উত্তর। তাহলে এরকমভাবে আমাদের কিন্তু এন্টেরিক ফিভার থেকে কোশ্চেন অহরহ আসে। তাহলে আমরা যদি এন্টেরিক ফিভারটা ভালো করে পড়ি, আমরা আশা করতে পারি যে আমরা পরীক্ষার জন্য খুব সুন্দর একটা টপিকস পড়ে ফেললাম, এবং এখান থেকে 1 মার্ক আসার সম্ভাবনা খুবই বেশি, এবং যদি আসে ইনশাল্লাহ আমরা সবাই পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা।